বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হোমিওপ্যাথিক ছাত্রছাত্রী ও নবীন চিকিৎসক বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমার আজকের এই লাইভ প্রোগ্রামে আন্তরিকভাবে স্বাগত ও আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার লাইভ প্রোগ্রামে আলোচ্য বিষয় হোমিওপ্যাথিতে চর্মপীড়া, হাম এর চিকিৎসা ও পরামর্শ। বাংলাদেশ একটি ঋতু পরিবর্তনশীলের দেশ। এই ঋতু পরিবর্তন থেকে আর এক ঋতুতে পরিবর্তিত হলে আমাদের শরীরে নানা রকমের রোগ লক্ষণ দেখা দেয়। বর্তমানে এমন একটি রোগ যা ব্যাপকভাবে ছড়িয়েছে, যা শিশু, যুবক, নারী, পুরুষ সকল মানুষকে আক্রান্ত করছে। আর সেটি হচ্ছে চর্মপীড়া, হাম। অনেকে এটিকে স্বাভাবিক রোগ মনে করলেও যথাসময়ে চিকিৎসা অবহেলা করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমাদেরকে জানতে হবে এই চর্মপীড়া রোগের, বিশেষত হাম রোগের হোমিওপ্যাথি চিকিৎসাতে কী ব্যবস্থা রয়েছে। এর আগে আমাদেরকে জানতে হবে চর্মপীড়াটা কী জিনিস। চর্মপীড়া এমন একটি চর্মের অবস্থা যেখানে ত্বকের স্বাভাবিক গঠন, রং, অনুভূতি, কার্যকারিতা কোনো অস্বাভাবিক পরিবর্তন ঘটে। এটাই হচ্ছে চর্মপীড়া। চর্মের উপরে যখন বিভিন্ন রকম উদ্ভিদ হয়, বর্ণের পরিবর্তন হয়, চুলকায়, স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিকের কোনো কিছু ঘটনা ঘটে, তখনই আমরা তাকে চর্মপীড়া হিসেবে দেখি। চর্মপীড়া অনেক কিছু হতে পারে। চর্মপীড়ায় অনেক রোগের লক্ষণ থাকতে পারে। চর্মপীড়া হচ্ছে সমষ্টিগতভাবে চর্মের ওপর হওয়া লক্ষণের ভিত্তিতে নামকরণ। চর্মপীড়ার মধ্যে হাম একটি উল্লেখযোগ্য রোগ, যা বর্তমানে ব্যাপকভাবে ছড়িয়েছে। আমরা যদি হামের দিকে তাকাই তাহলে কি পাই? হাম মূলত একটি তীব্র সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা সাধারণ জ্বর, সর্দি, কাশি, হাঁচি, সর্বশরীরে লাল লাল উদ্বেগযুক্ত ফুসকুড়ি বা চুলকানি দ্বারা প্রকাশ করে থাকে। এবং এই হাম রোগটি খুব সহজেই বাতাস, হাঁচি, কাশি ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। এজন্য এই রোগটিকে কোনো অবস্থাতে অবহেলা করা যাবে না। আমাদের সাধ্যমতো যথাসময়ে চিকিৎসা নিতে হবে। হাম রোগ লক্ষণে হোমিওপ্যাথিতে আমাদের কীরকম চিকিৎসা রয়েছে, এই হাম রোগ সম্পর্কে আমাদেরকে কী কী জানতে হবে, এটা নিয়ে হচ্ছে আমার আজকের লাইভ প্রোগ্রামের মূল আলোচ্য বিষয়। আমরা হোমিওপ্যাথিতে চর্মপীড়ায় অর্থাৎ সমষ্টিগতভাবে চর্মরোগে বা চর্মের উপর যে সকল রোগ লক্ষণ দেখা দেয়, এর উপর ভিত্তি করে যদি হিসাব করে দেখি, সেক্ষেত্রে প্রায় 375টির মতো ওষুধ পাওয়া যায়। এই 375টি ওষুধ চর্মপীড়ায় কাজ করে, যা ব্যক্তির স্বতন্ত্র লক্ষণের উপর ভিত্তি করে প্রয়োগ করা হয়।
চর্মপীড়া হিসাবে হাম রোগের লক্ষণে আমরা যদি ডাক্তার ক্যান্সারের রেপার্টরি বইতে দেখি, সেক্ষেত্রে এই লক্ষণে প্রায় 37টি ওষুধ পাওয়া যায়। ক্যান্সারের এই রেপার্টরি বইতে হাম এই রুব্রিক অনুকূলে বা এই লক্ষণের উপর প্রায় 37টি ওষুধ পাওয়া যায়। এই 37টি ওষুধের মধ্যে 6টি ওষুধ রয়েছে প্রথম গ্রেডে, 21টি ওষুধ রয়েছে সেকেন্ড গ্রেডে এবং 11টি ওষুধ রয়েছে থার্ড গ্রেডে। এই মোট 37টি ওষুধ হোমিওপ্যাথিক চিকিৎসায় হাম লক্ষণে ব্যবহার হয়ে থাকে। আমরা রোগীর অন্যান্য অবস্থার উপর ভিত্তি করে এই 37টি ওষুধের মধ্যে ওষুধ খোঁজার চেষ্টা করব। সময় স্বল্পতার কারণে আমি এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সাথে চর্মপীড়া হামের উপরে যে কয়টি ওষুধ রয়েছে 37টি ওষুধ, এই 37টি ওষুধের মধ্যে 6টি রয়েছে প্রথম গ্রেডে। আমি এই প্রথম গ্রেডে থাকা 6টি ওষুধের লক্ষণ বা রোগী চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই 6টি ওষুধের রোগীগুলো কীরকম হয়ে থাকে অথবা হাম লক্ষণ কী কী প্রকাশ করে থাকে, এ বিষয়ে আজকে আমি আপনাদের সাথে যুক্ত থাকব। আমার এই লাইভ চলাকালীন যদি আপনাদের কোনো প্রশ্ন হয় বা কোথাও কোনো অস্পষ্ট মনে হয়, অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পার্থপক্ষে লাইভটি শেয়ারে রাখবেন। আমরা যদি ক্যান রেপার্টরিতে দেখি, হাম লক্ষণে যে 37টি ওষুধ রয়েছে তার মধ্যে প্রথম গ্রেডের ওষুধগুলি হচ্ছে অ্যাকোনাইট। 1 নম্বর ওষুধ পেয়ে থাকি প্রথম গ্রেডে অ্যাকোনাইট। প্রথম গ্রেডের ওষুধ আরেকটি, তা হচ্ছে এপিজমেল। প্রথম গ্রেডের 3য় নম্বর ওষুধটি হচ্ছে ব্রাউনিয়া অ্যালবাম। প্রথম গ্রেডে 4র্থ নম্বর ওষুধটি হচ্ছে ইউফ্রেশিয়া। প্রথম গ্রেডে 5ম নম্বর ওষুধটি হচ্ছে পালসিটিলা এবং প্রথম গ্রেডের সর্বশেষ ওষুধটি হয়েছে সালফার। অ্যাকোনাইট, এপিজমেল, ব্রাউনিয়া, ইউফ্রেশিয়া, পালসিটিলা এবং সালফার, এই 6টি ওষুধের মাধ্যমে বা এই 6টি ওষুধ হাম রোগের যে লক্ষণগুলো প্রকাশিত হয় সেক্ষেত্রে বেশি কার্যকর হয়ে থাকে। যেহেতু রেপার্টরিতে এদের গ্রেডিং মান হচ্ছে 1, গ্রেডিং হচ্ছে ফার্স্ট গ্রেডে, অর্থাৎ এদের গ্রেডিং মান হচ্ছে 3। আমরা যদি এই কয়টি ওষুধের বিস্তারিত দেখতে পারি যে আসলে এই 6টি ওষুধের মধ্যে কি কি লক্ষণ রয়েছে। হামের ক্ষেত্রে অ্যাকোনাইটের যে লক্ষণগুলি রয়েছে তা হচ্ছে, রোগীর যদি হাম চুলকানিযুক্ত হয়, বসন্তকালে হয় এবং সুরসুর করে, হামজনিত কারণে এই 3টি লক্ষণ বিরাজমান থাকবে। এছাড়াও আরও রোগীর বেশ কয়েকটি লক্ষণ থাকতে পারে, যা থাকলে আমরা রোগীকে অ্যাকোনাইট দিতে পারি। এর সাথে থাকতে হবে রোগীর আকস্মিকতা, বিষণ্ণতা, অর্থাৎ তার রোগ আক্রমণটি হঠাৎ করে শুরু হবে এবং ভীষণ আকার ধারণ করবে। সেই সাথে থাকতে হবে মৃত্যু ভয় ও অস্থিরতা। হামে রোগীর মৃত্যুর ভয় এবং অস্থিরতা, এজন্যেই আমরা অ্যাকোনাইটকে চিন্তা করব। অ্যাকোনাইট দিতে হলে রোগীর আরও লক্ষণ থাকতে হবে, তা হচ্ছে পিপাসা ও জ্বালা। রোগী হাম রোগে আক্রান্ত অবস্থায় যদি তার পিপাসা এবং জ্বালা দেখা দেয়
সেক্ষেত্রে অ্যাকোনাইট ভাবতে পারেন। এছাড়াও একটি জটিল ও কঠিন এবং খুব ভালো লক্ষণ আপনারা দেখবেন যে প্রচণ্ড গরম কিংবা প্রচণ্ড শীতের প্রকোপে তার এই হাম রোগটি দেখা দিয়েছে, সেক্ষেত্রে অ্যাকোনাইট ভাবতে পারেন। এরপরে আমাদেরকে জানতে হবে যে রুগীর অ্যাকোনাইট দিতে গেলে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এবং রোগটি প্রতি বছরে হয় কি না এবং রোগের আক্রমণের সময় রোগীর অস্থিরতা দেখা দেয় কি না, এই কয়টি লক্ষণ যদি থাকে হাম রোগীর ক্ষেত্রে আমরা অনায়াসে অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। ক্যানরা পাটারিতে 37টি ওষুধের মধ্যে হাম রোগ লক্ষণে যে প্রথম 6টি ওষুধ আমরা পেয়েছিলাম ফার্স্ট গ্রেডে, তার দ্বিতীয় ওষুধটি হচ্ছে এপিজমেল। হাম রোগীর ক্ষেত্রে যদি আমরা এপিজমেল ব্যবহার করতে যাই সেক্ষেত্রে কী কী লক্ষণ থাকা দরকার বা কী কী লক্ষণের উপর ভিত্তি করে আমরা হাম রোগীকে এপিজমেল দিতে পারি। হাম রোগীকে এপিজমেল দেওয়ার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে তা হচ্ছে হামের মধ্যে ব্যথা থাকবে, অর্থাৎ ব্যথাযুক্ত হাম, বসন্তকালের হাম, সুরসুর করে এবং জ্বালা করে। আমরা কিন্তু অ্যাকোনাইটের ক্ষেত্রেও এই সুরসুর ভাব এবং জ্বালা পেয়েছিলাম, কিন্তু অ্যাকোনাইটের মধ্যে আমরা ব্যথা পাইনি। রোগীর হাম হয়েছে কিন্তু ব্যথা নাই, সেক্ষেত্রে আপনারা অ্যাকোনাইট ভাবতে পারেন। কিন্তু যদি রোগীর মধ্যে ব্যথা থাকে, বসন্তকালে সুরসুর অনুভূতি এবং জ্বালা থাকে, সেক্ষেত্রে আপনারা রোগগত লক্ষণে এপিজমেল ভাববেন। শুধু এই লক্ষণের উপর ভিত্তি করে এপিজমেল ওষুধ প্রয়োগ করা যাবে না। আমাদেরকে এপিজমেল দিতে হলে বা রোগীকে এপিজমেল দেওয়ার জন্য আরও কিছু লক্ষণ থাকতে হবে। আমরা জানি এপিজমেলে কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে বা যা রোগীকে নির্দেশ করে। এপিজমেলের মধ্যে একটি লক্ষণ পাওয়া যায় বা রোগীর সার্বধায়িক লক্ষণে যে বিষয়টি পাওয়া যায় তা হচ্ছে মূত্র স্বল্পতা। হামের লক্ষণের সহিত রোগীর যদি মূত্র স্বল্পতা বা মূত্রকষ্ট হয় সেক্ষেত্রে এপিজমেল ভাবতে পারেন। জ্বালা ফোলা ও চোখের নিম্নপাতা ফোলা, এর সাথে যদি জ্বালাকর ব্যথাযুক্ত সুরসুরি বসন্তকালের হাম রোগ হয়ে থাকে সেক্ষেত্রে এপিজমেল। স্পর্শকাতরতা ও পিপাসাহীনতা, স্পর্শকাতরতা, পিপাসাহীনতা, গরম কাতরতা, রোগীর এই রোগ লক্ষণ সৃষ্টির কারণ হচ্ছে গরম, সেক্ষেত্রে এপিজমেল। এই লক্ষণটি আমরা পেয়েছিলাম অ্যাকোনাইটের ক্ষেত্রে, যা ছিল প্রচণ্ড ঠান্ডা কিংবা প্রচণ্ড গরমের প্রকোপ। এপিজমেলে হাম রোগীর ক্ষেত্রে ব্যথা থাকবে, সেই ব্যথাটার ধরন কীরকম হবে? সেই ব্যথাটির ধরন হবে সূচিবদ্ধকর ব্যথা বা সূচবিদ্ধকর ব্যথা। তাহলে আমরা হাম রোগীকে যদি এপিজমেল দিতে চাই সেক্ষেত্রে কয়েকটি লক্ষণ থাকতে হবে। তার মধ্যে রয়েছে ব্যথা, বসন্তকালে সুরসুর করা এবং জ্বালা। এটা হামগত লক্ষণ, কিন্তু রোগীগত লক্ষণে আমরা থাকব মূত্র স্বল্পতা এবং মূত্রকষ্ট, জ্বালা অর্থাৎ তার হামগুলো জ্বালা করবে, ফোলা থাকবে, বিশেষ করে চোখের নিম্নপাতা ফোলা। স্পর্শকাতর, সে তার এই হামগুলোকে স্পর্শ করতে দেবে না ব্যথার জন্য। স্পর্শকাতর, গরম কাতর এবং রোগীর এই হামের যে ব্যথা হবে তা হচ্ছে সূচবিদ্ধকর। সেই সাথে রোগীর থাকবে পিপাসাহীনতা। সাধারণত এপিজমেলের রোগীদের রোগ লক্ষণ গরমে বৃদ্ধি পায়, নড়াচড়ায় বৃদ্ধি পায় এবং উত্তাপে বৃদ্ধি পায়। যদি রোগী ঠান্ডা গোসলে কিংবা মুক্ত বাতাসে আরাম বোধ করে সেক্ষেত্রে এপিজমেল।
হাম রোগ লক্ষণে যে 37টি ওষুধ ছিল, প্রথম গ্রেডে 6টি ওষুধের মধ্যে আমরা দ্বিতীয় গ্রেডের দ্বিতীয় ওষুধটি শেষ করলাম। এখন আমরা জানব তৃতীয় ওষুধটি। তৃতীয় ওষুধটি হচ্ছে ব্রাউনিয়া। এই ব্রাউনিয়ার মাধ্যমে আমরা হাম রোগীকে আরোগ্য দিতে পারি। কীরকম? ব্রাউনিয়া রোগীর হামের বৈশিষ্ট্য কীরকম? ব্রাউনিয়া রোগের হামের বৈশিষ্ট্য হচ্ছে শুষ্কতা, অর্থাৎ রোগীর এই হামগুলো শুকনো শুকনো ভাব থাকবে। রোগীর নড়াচড়া করলে তার কষ্ট হবে। রোগী চুপ করে থাকলে আরাম বোধ করে। রোগীর আক্রান্ত অংশে, অর্থাৎ যে অংশে তার হাম দেখা দিয়েছে সেই অংশে চেপে ধরলে রোগী আরাম বোধ করবে। রোগীর এই হামের দেখার কারণে তার রাগ বেড়ে যাবে এবং তার ক্রুদ্ধভাব সৃষ্টি হবে। রোগীর হামের যে উদ্ভিদগুলো হবে তা হবে শুষ্ক। রোগীকে ব্রাউনিয়া দিতে গেলে আমাদেরকে বেশ কয়েকটি বিষয় জানতে হবে। যেমন ব্রাউনিয়া রোগীর হামের ক্ষেত্রে আমরা ব্যবহার করব যদি রোগীর নড়াচড়ায় বৃদ্ধি হয়, প্রাতকালে বৃদ্ধি হয়, আহারের পরে বৃদ্ধি হয় এবং বিশ্রামে কিংবা স্থির অবস্থায় থাকলে তার এই হামের রোগ লক্ষণ কিছুটা উপশমিত মনে হয়। এটাই হচ্ছে হাম রোগীকে ব্রাউনিয়া দিতে হলে আমাদের এই সামঞ্জস্য বা লক্ষণগুলো থাকতে হবে। ব্রাউনিয়ার পরে আছে ইউফ্রেশিয়া। হাম রোগীতে বা হাম রোগীর জন্য ব্যবহৃত যে 37টি ওষুধ রয়েছে তার মধ্যে প্রথম গ্রেডের 6টি ওষুধ। এই 6টি ওষুধের আমরা বেশ কয়েকটি ওষুধ 3টি ওষুধে আলোচনা শেষ করছি। এখন আমরা জানব 4th নম্বর ওষুধ ইউফ্রেশিয়া। ইউফ্রেশিয়া ওষুধটি হাম রোগীর জন্য অনায়াসে ব্যবহার করা হয়, যা হাম রোগ লক্ষণে প্রথম শ্রেণীর ওষুধ। ইউফ্রেশিয়া রোগীর কী কী লক্ষণ আমরা পাই হাম রোগের ক্ষেত্রে? ইউফ্রেশিয়ার একটি অন্যতম লক্ষণ হচ্ছে জ্বালাকর। যদি হামের উদ্ভিদগুলো জ্বালা করে তার ব্যথাটি হচ্ছে জ্বালাকর। আমরা কিন্তু ইতিমধ্যে এফিজমেলের ব্যথাটি পেয়েছিলাম সূচবিদ্ধকর, কিন্তু এই সূচবিদ্ধ ব্যথা যদি কখনো জ্বালাকর ব্যথা হয় সেক্ষেত্রে আমরা ইউফ্রেশিয়া ব্যবহার করতে পারি বা ইউফ্রেশিয়া ওষুধ আসতে পারে। তবে এই লক্ষণে শুধু ইউফ্রেশিয়া নয়, এর জন্য আরও কিছু লক্ষণ জানতে হবে যা রোগীর মধ্যে থাকতে হবে। যেমন ক্ষতকর স্রাব, অর্থাৎ হাম থেকে যে স্রাবটি নিঃসরিত হবে তা ক্ষতকর হবে, অর্থাৎ ক্ষয় যাবে। এরপরে আমরা যেটা পাই ইউফ্রেশিয়া রোগীর ক্ষেত্রে, অর্থাৎ হাম রোগীকে ইউফ্রেশিয়া দিতে হলে আরেকটি জিনিস থাকতে হবে, আলো আতঙ্ক। অর্থাৎ দিনের আলোতে কিংবা সূর্যের আলোতে কিংবা প্রাকৃতিক আলোতে যদি তার রোগ লক্ষণ বৃদ্ধি পায় বা রোগী আতঙ্কিত হয় সেক্ষেত্রে ইউফ্রেশিয়া। রোগীর হামের মধ্যে আলো পড়লে তার রোগ লক্ষণ বৃদ্ধি পায়। হামের পর সূর্যের কিরণ পড়লে তার যন্ত্রণা বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা এফিজমেল কিংবা অ্যাকোনাইট ভাববো না, সেক্ষেত্রে আমরা ভাববো ইউফ্রেশিয়া। এছাড়াও আরও রোগীর থাকতে পারে কিছু লক্ষণ, যেমন কাশি দিলে রোগীর চোখে জল পড়ে,
কিন্তু সে কাশি শয়নে কমে। এ ধরনের রোগী যদি লক্ষণে থাকে, কারণ হামের প্রকাশ হচ্ছে সর্দি কাশি হাসি দিয়ে, কিন্তু হাসিতে যদি বা কাশিতে যদি চোখ দিয়ে জল আসে এবং কাশি শয়ন মাত্র কমে যায়, সেক্ষেত্রে উক্ত হাম রোগীর জন্য ইউফ্রেশিয়া উপযুক্ত হয়। এছাড়াও যদি স্ত্রী রোগের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কষ্টকর ঋতুস্রাবের অনিয়মতা এবং হাম রোগ থাকে, সেক্ষেত্রে আমরা ইউফ্রেশিয়া ব্যবহার করতে পারি বা রোগীর জন্য প্রেসক্রাইব করতে পারি। হাম রোগের ক্যান্সারের রেপার্টরি মতে যে 6টি ওষুধ রয়েছে, এই 6টি ওষুধের মধ্যে আমরা অলরেডি 4টি আলোচনা শুনেছি। এরপরে আমরা জানব পালসিটিলা। পালসিটিলা ওষুধটি আমাদের কাছে খুবই পরিচিত। আমরা চেম্বারে কম বেশি এই ওষুধটি প্রতিদিনই কোনো না কোনো রোগীর জন্য ব্যবহার করে থাকি। এই ওষুধটি আমাদের কাছে সুপরিচিত এবং বহুল ব্যবহৃত। আসুন দেখি পালসিটিলা আমাদের হাম রোগীর ক্ষেত্রে কী কী লক্ষণ দেখায়। হাম রোগীর ক্ষেত্রে পালসিটিলার বেশ কিছু লক্ষণ রয়েছে, যেমন চুলকানি, ব্যথা বা ব্যথাহীন, ব্যথা যুক্ত হতে পারে বা ব্যথাহীন হতে পারে। হামগুলো হবে থোকা থোকা, যে হামের অবস্থান রয়েছে এই হামগুলো হবে থোকা থোকা, সেই সাথে জ্বালাকর এবং তা বসন্তকালে। সর্বশেষ যে অবস্থাটা হবে তা হচ্ছে পুজ উৎপত্তি। তাহলে দেখুন, আমরা এতক্ষণ যে ওষুধগুলো দেখলাম তার মধ্যে যে লক্ষণগুলো ছিল, এই ওষুধটির মধ্যে সবগুলো লক্ষণ কিন্তু এসেছে কম বেশি। যেমন আমরা চুলকানি পেয়েছিলাম এপিসে, আমরা ব্যথা পেয়েছিলাম এপিসে এবং ইউফ্রেশিয়ায়, ব্যথাহীনতা পেয়েছিলাম আমরা অ্যাকোনাইটে, থোকা থোকা আমরা অন্য কোনো ওষুধে পাইনি, জ্বালাকর পেয়েছি আমরা এপিসে পেয়েছি, অ্যাকোনাইটে পেয়েছি এবং ইউফ্রেশিয়াতে পেয়েছি। বসন্তকালে এটা রোগ, এই 6টি ওষুধেই এই রোগ দেখা দেয় বসন্তকালে, অর্থাৎ এই 6টি ওষুধেই বসন্তকালীন ঔষধ। এবং সর্বশেষ একটি ব্যতিক্রম লক্ষণ পেয়েছিলাম এই পালসিটিলার ক্ষেত্রে, পুজ উৎপাদন। আসলে আমরা কিন্তু এপিসে পুজ উৎপাদন পাইনি, ব্রাউনিয়াতে পাইনি, শুধুমাত্র এই 6টি ওষুধের মধ্যে পালসিটিলার মধ্যে পেয়েছি পুজ উৎপত্তিকর। অর্থাৎ যদি হামের রোগীর হাম থেকে পুজ উৎপন্ন হয়, সেক্ষেত্রে পালসিটিলা ভাববো। শুধু এটাই নয়, পালসিটিলার জন্য বা কোনো রোগীকে পালসিটিলার ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে আরও কিছু লক্ষণ থাকতে হবে। কি কি লক্ষণ আসুন দেখি। রোগীর ভিতরে থাকতে হবে পরিবর্তনশীলতা। এই পরিবর্তনশীলতা বলতে আমরা কি বুঝি? রোগীর পরিবর্তনশীলতা সেটা হতে পারে রোগীর শারীরিক কিংবা মানসিক লক্ষণে। রোগীর এই পরিবর্তনশীলতা হতে পারে শারীরিক কিংবা মানসিকতা হবে। রোগীর প্রথমত রোগের একটি অবস্থানে ছিল, কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে রোগের পরিবর্তিত হয়েছিল। প্রথমে ছিল উদ্বেগযুক্ত, পরে চুলকানি, এরপরে দেখতেছি পুজ, অথবা এরপরে চুলকানোর পরে জ্বালা, এই যে এবং জ্বালা, এবং এরপরে আমরা দেখতেছি প্রথমত তার উদ্ভিদগুলো ছিন্ন ছিন্ন ছিল, কিন্তু পরে থোকা থোকা এসেছে। এই যে রোগের গত পরিবর্তন, রোগটি শুরু এক পর্যায়ে, বর্তমানে এক পর্যায়ে, আরও এক পর্যায়ে যেতে পারে। এই যে রোগগত পরিবর্তন, এই পরিবর্তনটাই হচ্ছে পালসিটিলার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। যদি আমরা দেখি রোগীর হাম রোগটি পরিবর্তনশীলের মধ্যে পড়ে, সেক্ষেত্রে আমরা অবশ্যই পালসিটিলা ভাবব। এছাড়াও কোনো রোগীকে পালসিটিলা দিতে হলে তার মধ্যে কিছু স্বতন্ত্র লক্ষণ থাকা চাই। কীরকম? রোগীটাকে হতে হবে নম্রতা ও কুন্দনশীলতা। সাধারণত আমরা পালসিটিলাকে রমণী বলে থাকি। হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে পালসিটিলাকে আমরা রমণী বলে থাকি। আসলে কিন্তু পালসিটিলা শুধু রমণীদের ক্ষেত্রে নয়, এটা পুরুষের ক্ষেত্রেও কার্যকর। তাহলে পালসিটিলার রোগী হবে নম্রতা এবং কুন্দনশীলতা। নম্রতা বলতে ভদ্র, অর্থাৎ ভদ্র বলতে আমরা বুঝবো
যে প্রতিবাদ করে না, তাহলে পালসিটিলা রোগী প্রতিবাদ করে না। এবং কুন্দনশীলতা, যেহেতু সে প্রতিবাদ করতে পারে না, এই প্রতিবাদ না করার কারণে বা প্রতিবাদ ক্ষমতা না থাকার কারণে সে কান্না করে। তার মনে হয় এটা অন্যায়, এটা অসহ্য, এটা ঠিক না, তার প্রতি অবিচার করা হয়েছে, এটা তার মনে আসে এবং সে কান্না করে। এজন্য নম্রতা এবং কুন্দনশীলতা, এটা পালসিটিলা রোগীর যদি হাম রোগ হয়ে থাকে এই লক্ষণটি থাকতে হবে। পালসিটিলা রোগীর তৃষ্ণাহীনতা, যদি রোগীর হাম হয়ে থাকে সেক্ষেত্রে হাম রোগীর পিপাসা কম বা তৃষ্ণা লাগে না, তৃষ্ণা নাই, পানি পান করে না, সেক্ষেত্রে পালসিটিলা ভাবতে পারেন। বা অন্যান্য লক্ষণে যদি মেলে অবশ্যই পালসিটিলা ভাববেন। এক্ষেত্রে আরেকটি আমরা লক্ষণ পাই, তা হচ্ছে গরমে বৃদ্ধি ও গাত্র সর্বদাই গরম। আমরা এই লক্ষণটি কিন্তু এখন এটি পেয়েছিলাম যে প্রচণ্ড গরম কিংবা প্রচণ্ড শীতের প্রকোপ। পালসিটিলাতে আমরা ঠিক অর্ধেকটা মিল পেয়েছি, যেটা হচ্ছে গরমে বৃদ্ধি। গরমে আরও একটি ওষুধ বৃদ্ধি পায়, সেটা আমরা পড়েছি, তা হচ্ছে এফিজমেল। এই এফিজমেলের মধ্যে গরমে বৃদ্ধি, পালসিটিলায় গরমে বৃদ্ধি এবং এখন এটাও প্রচণ্ড গরমে বৃদ্ধি। তাহলে আমরা এই 6টি ওষুধ যদি একটু ভালো করে চিন্তা করি। এবং আরেকটি লক্ষণ রয়েছে পালসিটিলাতে, এদের শরীরটা সবসময় উত্তাপ থাকে। পালসিটিলা রোগী আপনার কাছে আসবে, বসবে বা তাকে স্পর্শ করবেন, তার শরীরটা কুসকুসে গরম পাবেন। এই যে জ্বর জ্বর ভাব পাবেন, কিন্তু আসলে জ্বর না, তার শরীরে তাপমাত্রাটা একটু বেশি থাকে। এটাই হচ্ছে পালসিটিলা। এই জন্যে আমাদেরকে ভাবতে হবে যে আমার এই রোগীর হাম হয়েছে, তাকে আমি কোন ওষুধটা সেবন করাবো। রোগীগত পার্থক্য এবং রোগগত পার্থক্যের মধ্যে আমরা কোন ওষুধটি পাই। সর্বশেষ ক্যান্সারের যে 37টি ওষুধ রয়েছে হামের ওপর, তার মধ্যে প্রথম গ্রেডের 6টি ওষুধের 6 নম্বর ওষুধটি হচ্ছে সালফার। আপনারা জানেন এমন কোনো রোগ নাই সালফারে দেয় না। সালফার আমাদের সেরা, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা আমরা সালফার রোগীকে দিতে পারি না যদি রোগীর মধ্যে সালফারের লক্ষণ না থাকে। আসুন দেখে নেই রোগীর হাম রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ থাকলে আমরা রোগীকে সালফার দিতে পারি। সালফারের হামও বসন্তকালে সুরসুর করা, পুজ উৎপত্তি, জ্বালাকর ব্যথা, চুলকানি, ব্যথাহীনতা, থোকা থোকা ও আঁশযুক্ত। আমরা ইতিপূর্বে যে কয়টি ওষুধ জেনেছি তার মধ্যে এই ওষুধটি সবার সাথে রয়েছে। প্রতিটা লক্ষণকে এই ওষুধটি কভার করেছে। আমরা সালফার রোগীর ক্ষেত্রে হাম রোগের যে লক্ষণগুলি পেয়েছি তা হচ্ছে বসন্তকালে। অলরেডি আমরা যে কয়টি ওষুধ জেনেছি এতক্ষণে, অ্যাকোনাইট, এফিজমেল, ব্রাউনিয়া, ইউফ্রেশিয়া, পালসিটিলা, এই কয়টি ওষুধের মধ্যে আমরা পেয়েছিলাম বসন্তকালে রোগ লক্ষণ দেখা দেয়। ঠিক সালফারেও আমরা দেখতেছি যে বসন্তকালে দেখা দেয়। সুরসুর অনুভূতি আমরা 3টি ওষুধে পেয়েছিলাম, অ্যাকোনাইট, এফিজমেল এবং ব্রাউনিয়া, কিন্তু সালফারের সুরসুর অনুভূতি রয়েছে। পুজ উৎপত্তি করে সালফারে হামের প্রকাশ পুজ উৎপত্তি, ঠিক এটা আমরা পেয়েছিলাম পালসিটিলাতে। পালসিটিলায় আমরা দেখেছিলাম তার একটি ব্যতিক্রম লক্ষণ, পুজ উৎপত্তি করে, কিন্তু অ্যাকোনাইট, এফিজমেল, ব্রাউনিয়া, ইউফ্রেশিয়ার মধ্যে আমরা এই লক্ষণটি পাই না। জ্বালাকর, বেশ কয়েকটি ওষুধের মধ্যে আমরা জ্বালাকর পেয়েছিলাম, যেমনটা পেয়েছিলাম অ্যাকোনাইটে, এফিজমেলে, ইউফ্রেশিয়া ইত্যাদি। চুলকানি প্রায় কম বেশি প্রতিটা ওষুধের মধ্যে আমরা পেয়েছিলাম, তবে সেক্ষেত্রে আমরা ওষুধের অন্য লক্ষণ বিবেচনা করেছি, কিন্তু সালফারের মধ্যে চুলকানি রয়েছে এবং ব্যথা রয়েছে এবং ব্যথাহীনতাও রয়েছে। ব্যথার ক্ষেত্রে সালফার আসতে পারে কিংবা হামের ব্যথাহীনতার কারণেও সালফার আসতে পারে। আমরা পেয়েছিলাম থোকা থোকা, এই থোকা থোকা আমরা আর একটি ওষুধ পেয়েছিলাম এবং বর্তমানে সালফারেও কিন্তু থোকা থোকা আমরা পেয়েছিলাম পালসিটিলায়। তাহলে পালসিটিলা এবং সালফারের মধ্যে খুব একটা মিল রয়েছে, শুধু তফাৎটা এতটুকুই, পালসিটিলাতে আঁশযুক্ত নয় কিন্তু সালফারে আঁশযুক্ত।
রোগগত কারণে আমরা এতটুকু পর্যন্ত জানলাম। এখন জানবো এই ওষুধটি আমরা উক্ত হাম জাতীয় রোগীকে বা হাম রোগীকে দিতে পারি কি না, অথবা সালফার প্রয়োগের ক্ষেত্রে আমাদের রোগীর মধ্যে যে কয়টি লক্ষণ থাকা আবশ্যিক। রোগীকে সালফার দিতে হলে আমাদেরকে বেশ কয়েকটি লক্ষণ দেখতে হবে। রোগীর হামের লক্ষণের সাদৃশ্য রেখে যদি রোগী অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন হয়, সেক্ষেত্রে সালফার ভাবতে পারেন। রোগীর হাম রোগ বর্তমান থাকা অবস্থায় যদি রোগী প্রাতকালে মলত্যাগ করে এবং মধ্যাহ্নে ক্ষুধা, অর্থাৎ মধ্যরাতে ক্ষুধা হতে পারে বা দুপুরাতে ক্ষুধা হতে পারে, তাহলে এই হাম রোগীর জন্য আপনারা সালফার ভাবতে পারেন। এছাড়াও রয়েছে রোগীর স্নানে অনিচ্ছা ও দুগ্ধে অরুচি। রোগী যদি তার মধ্যে হামের লক্ষণ এবং এই স্নানে অনিচ্ছা ও দুগ্ধে অরুচি থাকে, সেক্ষেত্রে অবশ্যই সালফার ভাববেন। এছাড়াও রোগীর হাতের তালু, ব্রাহ্মতালু, পায়ের তলায় জ্বালা করে এবং উত্তাপ থাকে। উত্তাপ কিন্তু আমরা পালসিটিলাতে পেয়েছিলাম। পালসিটিলার শরীর সবসময় গরম থাকে, কিন্তু সালফারের ক্ষেত্রে একটু ভিন্ন। সালফার বলতেছে তার তালু সমুদায় উত্তাপ এবং জ্বালা থাকে। পালসিটিলাও আমরা জ্বালা পেয়েছি। এবং রন্ধ্রপথ লাল, অর্থাৎ সকল রন্ধ্রপথগুলো লাল, তার কানের ভিতরে, মলদার ভিতরে, নাকের ভিতরে এই যে রন্ধ্রপথগুলো রয়েছে, এগুলো হচ্ছে তার লাল বর্ণ। একটা রুগীকে যদি আপনারা দেখেন তার রন্ধ্রপথ লাল, তার গোসলে অনিচ্ছা, অপরিষ্কার, অপরিচ্ছন্নতা, হাতের তালু, পায়ের তালু গরম, উত্তাপ্ত, সেই সাথে পুজ উৎপন্নকারী হাম, জ্বালাকর, চুলকানি, ব্যথাযুক্ত বা ব্যথাহীনতা, এই যে প্রিকুলার লক্ষণগুলো যদি আপনার রোগীর ভেতরে পান, অবশ্যই সালফার প্রয়োগ করবেন। লাইভ যারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের উপস্থিতি আমাকে উৎসাহ দিয়েছে, আমি আনন্দিত আপনাদের উৎসাহের কারণে। আজকের আলোচনা আমি শেষ করতে চাই। যদি আলোচনার মধ্যে কারো কিছু অস্পষ্ট মনে হয়, নিশ্চয়ই আমাকে প্রশ্ন করতে পারেন এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সুবিধার্থে 5 মিনিটের জন্য অপেক্ষা করতেছি এই লাইভ প্রোগ্রামে। আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ নাহিদ হোসেন ভাই, উনি রংপুর থেকে। আলহামদুলিল্লাহ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যুক্ত হয়েছেন মাহমুদ রাসেল, উনি লিখছেন নাইট জব, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। এর সাথে আমাদের সাথে যুক্ত রয়েছেন ডাক্তার সোহানা পারভিন, উনি সুদীর্ঘ থেকে, অর্থাৎ উনি ঢাকা থেকে যুক্ত হয়েছেন। এছাড়া আরও অনেকে যুক্ত ছিলেন। আপনাদের সকলের সাথে আমি যথাসময় কথা বলতে পারিনি, শুধুমাত্র আলোচনাটাকে সুস্পষ্ট করার জন্য। আমার মনে হয় আপনারা এই বিষয়ের উপর কোনো প্রশ্ন রাখতে চান না। আপনাদের প্রশ্ন না আসার কারণে আমি আলোচনাটি শেষ করতেছি। আমরা অবশ্যই হাম রোগীর জন্য ওষুধ দিতে পারবো যদি আমরা চিনতে পারি, বুঝতে পারি। আমাদের একটি কথা, সেটা হচ্ছে রোগীর রোগগত কারণে নয়, রোগীর রোগগত কারণ এবং রোগীগত কারণ, অর্থাৎ রোগগত লক্ষণ, রোগীগত লক্ষণ। এই রোগীগত লক্ষণের মধ্যে অনেক কিছু পড়ে, রোগীর শারীরিক লক্ষণ এবং মানসিক লক্ষণ। এই লক্ষণের ভিত্তিতে যদি আমরা রোগীর সাথে মিলাতে পারি, সেটার সাথে ওষুধ মিলাতে পারি, অবশ্যই ওষুধ কার্যকর হবে, এটা প্রমাণিত। আপনারা রেজাল্ট পাবেন। রোগীকে একাধিক ওষুধের কোনো প্রয়োজন হবে না, একটি মাত্র ওষুধেই রোগীকে সুস্থতার দিকে নিয়ে আসবেন। সকলের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।